আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা শেষ মুহূর্তের এসএসসি 26 ফাইনাল পরীক্ষার প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড শুরু করে দিয়েছি। ইতিমধ্যে বিজ্ঞান বিভাগের আবশ্যিক সহ গ্রুপ ভিত্তিক সহ অল সাবজেক্ট আপলোড ডান। শুধুমাত্র বিজ্ঞান বিভাগ না, প্রত্যেকটা বিভাগেরই আবশ্যিক সাবজেক্টগুলো আমরা সবকিছু ডান করে দিয়েছি। যারা এখনো আমাদের সেই সাজেশনগুলো সংগ্রহ করা নেই, খুবই দ্রুত সংগ্রহ করে ফাইনাল পরীক্ষার জন্য শেষ মুহূর্তে যে যে বিষয়গুলো পড়তে হবে বা যেগুলোর দিকে বেশি করে ফোকাস দিতে হবে সেগুলো দেখে প্রিপারেশন শুরু করে দাও। আজকে আমরা মানবিক বিভাগের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো শুরু করলাম। এর পরবর্তীতে ব্যবসা বিভাগ আপলোড করলে আমাদের টোটাল অল সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে যাবে। যারা আমাদের পূর্ববর্তী সাজেশনগুলো দেখো নাই, খুবই দ্রুত সংগ্রহ করো এবং খুবই দ্রুত প্রিপারেশন শুরু করে দাও। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি, আমাদের এই প্রত্যেকটা সাজেশনের একটা করে পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হচ্ছ বা যারা হবে বলে ভাবছো সেখানে দেওয়া থাকবে, বা যারা অলরেডি হয়ে গেছো তারা তো পেয়ে গেছো। প্রত্যেকটা সাবজেক্টে একটা করে পিডিএফ কপি দেওয়া থাকবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ ওই কোর্সে দেওয়া থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে। লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, অর্থাৎ তোমার কি প্রয়োজন সব কিছু আমরা মিলিয়ে একটা প্যাকেজ করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। অথচ এই সেম প্রাইজের এই জিনিসগুলো কিনতে গেলে বাইরে থেকে তোমার কয়েক হাজার টাকা ক্ষতি হতো। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। যারা এখনো কোর্সে যুক্ত হয়নি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা আজকে ইতিহাসের ফাইনাল সাজেশনটা দিব। ইতিহাস পরীক্ষা টোটাল 100 মার্কের হবে, যেখানে সৃজনশীলে থাকবে 50, সংক্ষিপ্ততে 20, বহু নির্বাচনীতে 30। এই সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে 2026 সালের নতুন সংযোজন, অর্থাৎ আগের বছরগুলোতে ছিল না, এই বছরে নতুন অ্যাড করা হয়েছে। সেক্ষেত্রে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কোন টাইপের আসবে, কোন জায়গা থেকে আসবে, কি রকম প্রশ্ন হতে পারে। আমরা কিন্তু কিছুই জানি না, কারণ কি বিগত বছরে তো আসে নাই। যদি বিগত বছরে যদি আসতো তাহলে ওই বছরগুলো একটু খেয়াল করে দেখতে পারতাম যে কোন কোনগুলো আসছে, কোন কোনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো হতো না। কিন্তু এই বছরে তো সেরকম দেখতে পাচ্ছি না, কারণ কি বিগত বছরে কোনো বছরে আসে নাই। তারপরেও আমরা কি করেছি, বিগত বছরে প্রশ্ন আসলে যেমন ভাবে তোমাদেরকে দেখানো যেত, আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো সুন্দর করে সাজিয়েছি। অর্থাৎ আমরা যে পিডিএফ গুলো দিয়েছি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তোমাকে এই বিষয়ে টেনশন করতে হবে না। এই বিষয়ে আলোচনা করব। আগে আমি অধ্যায় ভিত্তিক সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিই। আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার? 2টা, 4টা, 6টা। এই 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা বলো তো? 8টা। লিখতে হবে কয়টা? মাত্র 5টা। অর্থাৎ প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা। যেহেতু 8টা আসবে, 8টাই আমাকে লিখতে হবে না, সেক্ষেত্রে 6টা চ্যাপ্টার পড়ার কি কোনো প্রয়োজন আছে? মানে 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসবে, তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম তুমি একটা করে প্রশ্ন পাবেই। তার পাশাপাশি কোনো না কোনো অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে, অর্থাৎ 2টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। আর 6টা অধ্যায় প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন আসবে, আর 2টা অধ্যায় থেকে একটার সাথে আরেকটা করে যোগ হবে। এই টোটাল 8টা প্রশ্ন তোমাদের আসবে। সেক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো থেকে 2টা প্রশ্ন হতে পারে, কোন চ্যাপ্টারগুলো থেকে একটা প্রশ্ন হতে পারে, সেগুলো তো বলবোই। পাশাপাশি আমাদের যেহেতু 8টা প্রশ্নের ভিতরে 8টাই লিখতে হবে না, আমরা অধ্যায়গুলোকে একদম শর্ট করে নিব। যেমন 6টা অধ্যায়ের ভিতরে আমি যদি 4টা অধ্যায় পড়ে যাই, তারপরে আমার পরীক্ষার হলে ইজিলি 5 সেট প্রশ্ন কমন থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে টোটাল 6টা অধ্যায় পড়ে সামনের এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করার কোনো দরকার আছে। কারণ কি আমার সাবজেক্টও একটা না, অনেকগুলো সাবজেক্ট, সবগুলোতে এই প্লাস প্রিপারেশন নিতে হবে। এখন সামনে সময় অল্প, এমনিতে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসকে আমরা আরো শর্ট করে দিচ্ছি যাতে তুমি অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। আমাদের প্রথমত অধ্যায়ভিত্তিক সাজেশনটা আমি দিই, পরবর্তীতে আমি কি কি পড়তে হবে, কোনগুলা ফলো করতে হবে, কোনগুলা থেকে পরীক্ষায় কমন আসবে, সবকিছু নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর অধ্যায় বিশ্ব সভ্যতা, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়টাও পড়বে, মাস্ট বি। 4 নম্বর অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 থেকে 1204 খ্রিস্টাব্দ। দেখো একটু 6 মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757। দেখো তো এই 2টা চ্যাপ্টারের ভিতরে মিল আছে কিনা। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এই দেখো 326 থেকে 1204, আবার 1204 থেকে 1757। সেক্ষেত্রে কোন শিক্ষার্থী যদি 4 নম্বর অধ্যায়টা পড়ে, সেজন্য মাস্ট বি এই পরের অধ্যায়টা 6 নম্বর অধ্যায়টাও পড়ে যায়। 4 নম্বর পড়লে তোমাকে 6 নম্বরও পড়তে হবে। 4 নম্বর এবং 6 নম্বর অধ্যায় মিলে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এখান থেকে তুমি 3টা প্রশ্ন কমন পাবে। 4, 6 মিলে ইনশাল্লাহ তুমি 3টা প্রশ্ন কমন পাবে। সেক্ষেত্রে কোন শিক্ষার্থী, আবার এখানে নিচে একটু খেয়াল করে দেখো, বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব, পরবর্তীতে ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, এই 2টা অধ্যায় আবার একই কোয়ালিটির, অর্থাৎ রিলেটেড, সেম কোয়ালিটি রিলেটেড। যদি একটা অধ্যায়ের সাথে অন্য একটা অধ্যায় মিক্সিং করে 2 সেট প্রশ্ন রেডি করতে চাই, সেক্ষেত্রে এই 2টা অধ্যায়ের একটা জুড়ি হতে পারে, এই 2টা অধ্যায়ের একটা জোড়া হতে পারে। অর্থাৎ এই 2টা আর এই 2টা
দুইটা, এই 4টা অধ্যায় একটা জোড়া হবে, আর এই বিশ্ব সভ্যতাটাকে আমরা আলাদা করছি, আর 13 নম্বর 70 নির্বাচন এবং মুক্তিযুদ্ধটাকে আমরা আলাদা করছি। কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমি এতদিন যাব ছোটবেলা থেকে পড়ে আসছি এই 70 নির্বাচন নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে, এই বিষয়ে আমার ভালো ইনফরমেশন আছে, এখান থেকে যদি প্রশ্ন আসে আমি খুব ভালো লিখতে পারবো, কোনো প্রবলেম নেই, এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করে তুমি আর 3টা চ্যাপ্টার পড়ে যাও, একদম ইজিলি হয়ে যাবে। কেউ যদি মনে করো যে না আমি এই অধ্যায়টা আপাতত স্কিপ করতে চাই, এই অধ্যায়টা পড়তে চাই না, সেক্ষেত্রে বিশ্ব সভ্যতাটাকে ইনক্লুড করে তুমি আর 4টা চ্যাপ্টার পড়ে যাও। অর্থাৎ আমি তোমাদেরকে সহজ একটা প্যাটার্ন রেডি করে দিচ্ছি। কেউ যদি মনে করো শুধুমাত্র মাঝখানের গুলোই পড়বো, 4 নাম্বার অধ্যায় যোগ 6 নাম্বার অধ্যায় যোগ 8 নাম্বার অধ্যায় যোগ 9 নাম্বার অধ্যায়, যদি এই 4টা চ্যাপ্টার পড়ে যাও, এখান থেকে 5 সেট প্রশ্ন একদম ইজিলি, একবারে ইজিলি কমন পেয়ে যাবে। ভাগ্য ভালো থাকলে এর বেশিও পেতে পারো, অর্থাৎ 6 সেট প্রশ্ন কমন পেতে পারো। কেউ যদি মনে করো যে না আমি এই প্যাটার্নটা ফলো করবো না, আমি এই প্যাটার্নটা ফলো করবো, 4 যোগ 6 যোগ 8, এখান থেকে একটা জোড়া ভেঙে গেল, কোনো প্রবলেম নাই। তারপরে কেউ যদি মনে করো যে আমি এই 4টা অধ্যায় পড়ে যাব, এখান থেকে 5টা প্রশ্ন কমন আসবে। কেউ যদি মনে করো যে আমি এরকম করে পড়ে যাব, 2 যোগ 4 যোগ 6 যোগ 8-এর জায়গা আমি 9টা পড়ে যাব, হ্যাঁ পড়তে পারো, কোনো প্রবলেম নাই, 5টা প্রশ্ন কমন আসবে। কেউ যদি মনে করো 2 যোগ 4 যোগ 6 যোগ এখানে লাস্ট অধ্যায়টা 13 নাম্বার অধ্যায়টা পড়ে যাবে, এই 4টা অধ্যায় পড়লে তুমি 5টা প্রশ্ন কমন পাবে। যদি মনে করো যে আমার 6টা কমন দরকার, 5টা না 6টা কমন পড়বে, ওর ভিতর থেকে আমি যে কোনো 5টার অ্যান্সার করব, সেক্ষেত্রে এই 4টা অধ্যায়ের সাথে তোমাকে আর যে কোনো একটা অধ্যায় ইনক্লুড করতে হবে, অর্থাৎ 5টা অধ্যায় পড়ে গেলে তুমি 6টা প্রশ্ন কমন পাবে। যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করতে পারবে। তবে আমার কথা হচ্ছে সামনে সময় অল্প, এই শর্ট টাইমে আমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে হবে, যেহেতু পরীক্ষায় লিখতে হবে 5টা, সেক্ষেত্রে আমি যে 4টা অধ্যায় দিলাম এই 4টা অধ্যায় একবারে টোটালি কমপ্লিট করে ফেলবো। এই 4টা অধ্যায় যেই জায়গা থেকে কোশ্চেন আসুক আমাকে আটকাতে পারবে না। এবং আমি যে এই প্যাটার্ন রেডি করে দিলাম, 1টা 2টা 3টা 4টা যে কোনো একটা প্যাটার্ন তুমি ফলো করো, 5 সেট প্রশ্ন কমন পাবে। আমি যে প্যাটার্ন রেডি করে দিলাম, এই প্যাটার্ন কি কারণে পড়বে বলো তো? শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। অর্থাৎ পরীক্ষায় গ এবং ঘ লিখতে গেলে অধ্যায় ভিত্তিক নলেজ দরকার না? মানে এই অধ্যায়ে কি বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন এই যে মনে করো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 থেকে 1204, এই রিলেটেড তথ্য যদি আমার মাথার ভিতর না থাকে, যদি এই রিলেটেড প্রশ্ন পরীক্ষার হলে পড়ে, আমি কি কখনো অ্যান্সার করতে পারবো? পারবো না। সেক্ষেত্রে অধ্যায়টা পড়তে হবে শুধুমাত্র এর ইনফরমেশনগুলো মাথায় নেওয়ার জন্য, যাতে আমি সহজে গ এবং ঘ নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে পারি। অর্থাৎ আমি যে 4টা অধ্যায়ের প্যাটার্ন রেডি করে দিয়েছি, এই 4টা অধ্যায়ের প্যাটার্ন শুধুমাত্র গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়বে, আর কোনো কিছুর জন্য পড়তে হবে না, শুধুমাত্র গ এবং ঘ। এখন বলতে পারো গ এবং ঘর জন্য পড়বো, তাহলে ক খ কি করবো? ক খ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ কি কোনো সৃজনশীলের যদি ক এবং খ পারা যায়, গ ঘ এমনিতে লেখা যায়। মানে মেইন প্রবলেম হয় ক এবং খ নিয়ে। এই প্রবলেমের সমাধান আমরা সবার আগে করেছি। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ বা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কিসে জানো? এই প্রশ্নগুলো ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয় জ্ঞানমূলকের জন্য, অর্থাৎ ক নাম্বারের জন্য, টোটাল প্রশ্নগুলোর আমরা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফে থাকা প্রশ্নগুলো কোনো শিক্ষার্থী যদি পড়ে যায়, সে যে অধ্যায়ই হোক, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো থেকে কমন আসবে, অর্থাৎ এই চ্যাপ্টারের বাইরে থেকে আসবে না। এই চ্যাপ্টার থেকে তুমি সকল প্রশ্ন কমন পাবে, শুধুমাত্র জ্ঞানমূলক না। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ বা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অনুধাবনমূলকের পিডিএফ। অর্থাৎ অনুধাবনমূলকের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট 2026 সালের জন্য, যেগুলো থেকে পরীক্ষা আসবে, সেই অনুধাবনমূলক প্রশ্নটা আমরা পিডিএফ রেডি করেছি চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে। অর্থাৎ গ এবং ঘ এর জন্য আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন বা প্যাটার্ন রেডি করে দিলাম। ক খ এর জন্য সরাসরি প্রশ্ন দিয়ে দিলাম, কি কি প্রশ্ন পড়বে। এর পিডিএফ গুলো আমাদের কোর্সে 310 টাকার কোর্সে দেওয়া থাকবে, এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে, অথবা তোমার মোবাইল ফোনে রেখে প্রতিদিন তুমি মোবাইল ফোন থেকে সরাসরি পড়তে পারবে, কোনো প্রবলেম নাই। অর্থাৎ তোমার যেভাবে ভালো লাগে সেভাবে তুমি পড়তে পারবে। পিডিএফ এর লিংকটা আমাদের গ্রুপে এখানে দেওয়া থাকবে, সাজেশনের পাশাপাশি বা অন্যান্য পিডিএফ এর পাশাপাশি। শুধুমাত্র এই সাবজেক্ট, আমরা অল সাবজেক্টের এই সেম প্রসেসই করেছি। অর্থাৎ শিক্ষার্থীদেরকে সরাসরি আমরা দিয়ে দিচ্ছি যে তোমরা কোনগুলো পড়বে, নোট রেডি করে দিচ্ছি, শিক্ষার্থীরা শুধুমাত্র ওইগুলোই পড়বে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে সৃজনশীলের এই 50 নিয়ে আপাতত টেনশন করতে হবে। গ ঘ শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলো পড়বে, আর ক এবং খ আমি তো কোশ্চেনই দিয়ে দিলাম কোন কোন কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে। সেক্ষেত্রে এই 50 মার্ক নিয়ে আপাতত টেনশন নাই। সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা প্রথম দিকে করেছি, আবারও করছি এবং প্লাস দেখাচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হয়, কোন টাইপের হয়, কিরকম আসতে পারে আমরা কিন্তু জানি না, কারণ কি বিগত বছরগুলোতে আসে নাই। আমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ওই সেম প্রসেসে সরাসরি প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হয় 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে পিডিএফ রেডি করেছি। এই পিডিএফ
স্টেপগুলো কোনো শিক্ষার্থী যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই কোশ্চেনগুলোই যথেষ্ট। অর্থাৎ এখান থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন তোমার পরীক্ষার হলে ইনশাল্লাহ আসবে, তোমাকে কোনো ধরনের কোনো টেনশনই করতে হবে না। অর্থাৎ আমার এই সৃজনশীলের 50 মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের এই 20 মার্ক, এই টোটাল 70 মার্ক নিয়ে কোনো টেনশন নাই। এই 70 মার্কের 70ই আমার কনফার্ম থাকবে। সামনে কয়দিন যেভাবে পড়তে বললাম সেভাবে যদি পড়তে পারো, প্লাস আমি যে কোশ্চেনগুলো তোমাকে রেডি করে দিলাম সেই কোশ্চেনগুলো যদি পড়তে পারো। সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফটাও আমাদের কোর্সে দেওয়া থাকবে, গ্রুপে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নিয়ে তুমি চাইলে প্রিন্ট করতে পারবে অথবা সরাসরি মোবাইল ফোন থেকে তুমি স্টাডি করতে পারবে, কোনো প্রবলেম নাই। তোমার যেভাবে সহজ হয় সেভাবে তুমি পড়াশোনা করো। পরবর্তীতে দেখলো বহু নির্বাচনী 30। এই 30 হলো সবচেয়ে ঝামেলার, কারণ কি এমসিকিউ যদি পরীক্ষার হলে কমন না থাকে সেক্ষেত্রে ওই পরীক্ষাটাই ভালো হয় না। এমসিকিউতে ভালো করতে হবে। কিভাবে ভালো করতে হবে? আমি শুধুমাত্র এসএসসি পর্যায়ে শিক্ষার্থীদেরকে বলি, এইচএসসি পর্যায়ে এরকম কোনোদিনও হবে না। এইচএসসি পর্যায়ে এক একটা সাবজেক্ট, মানে এক একটা সাবজেক্ট বাদ দিলাম, এক একটা পত্রের জন্য 5 থেকে 6টা বই পড়ে যাওয়ার পরও কোথা থেকে যে প্রশ্ন আসে খুঁজেই পাওয়া যায় না। মানে কঠিন মনে হয় যে প্রশ্নটা কমন আসে নেই, এতগুলো বই পড়ে আসলাম তারপরে প্রশ্নটা কমন আসে নেই। 5 থেকে 6টা রাইটারের বই পড়ার পরও কমন পাবো কিনা সন্দেহ। কিন্তু এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায়ে যেখানে মূল বই থেকে প্রত্যেকটা এমসিকিউ তোমার কমন থাকবে, অর্থাৎ একটা এমসিকিউ মূল বই বাইরে থেকে হবে না। এখন এত হিউজ অপরচুনিটি বোর্ড তোমাকে দিয়েছে যে মূল বইটা পড়ো, আমরা সকল এমসিকিউ তোমার কমন দিচ্ছি। এখন তুমি যদি মূল বইটা না পড়ে আদার্স অন্যান্য এমসিকিউ এখান থেকে 10টা, এখান থেকে 15টা, এখান থেকে 20টা এভাবে পড়ে যাও, পরীক্ষার হলে কি একটা এমসিকিউ অ্যান্সার করতে পারবে? কখনো করতে পারবে না। তোমাকে টেক্সট বুক পড়তে হবে। অর্থাৎ টেক্সট বুকটা যে যত ভালো করে কমপ্লিট করতে পারবে সে এমসিকিউতে তত ভালো রেজাল্ট করতে পারবে। এখন টেক্সট বুকটা কমপ্লিট করব কিভাবে? প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে প্রথমত রিডিং পড়বে। রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলোকে জাস্ট একবার, প্রথমবার সময় লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে এভাবে আন্ডারলাইন করবে। যখনই তোমার পুরো বইটা প্রত্যেকটা অধ্যায় আন্ডারলাইন করা শেষ, তখন তুমি কি করবে? 10 বার, 15 বার, 5 বার, 7 বার, 20 বার, যেই কয়বার পারো পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট রিভিশন দিতে থাকবে। যখনই 5-10 বার রিভিশন দিবে, দেখবে বই সম্পর্কিত মোটামুটি একটা ধারণা চলে আসছে। অর্থাৎ তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না, তুমি 5-10 বার রিভিশন দাও, অটোমেটিক ধারণাটা চলে আসবে। যখনই বই সম্পর্কিত মোটামুটি একটা ধারণা চলে আসছে তখন তুমি কি করবে? বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর পর ওই ধারণাগুলো অ্যাপ্লাই করবে। অর্থাৎ তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নিলে এখন তোমার বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ গুলো কমপ্লিট করতে হবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায় পাবে? আমাদের পিডিএফ করছে, অন্যান্য সকল পিডিএফ এর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ আমরা এখানে ইনক্লুড করেছি। অর্থাৎ তুমি তোমার টেক্সট বুকটাকে আমি যেভাবে বললাম সেভাবে স্টাডি করবে, প্লাস আমাদের বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সংগ্রহ করে ওইখান থেকে প্রিপারেশন নিবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে, একটাও তার মিস হবে না। সেক্ষেত্রে এমসিকিউ নিয়ে তোমার টেনশন কেন? আমার তো মনে হয় না যে কোনো টেনশন করার দরকার আছে। টেনশন করবে এইচএসসি পর্যায়ে গিয়ে। এসএসসি পর্যায়ে আপাতত টেনশন নাই, যে বইটা পেয়েছো বা যে বইটা হাতে আছে ওই বইটা যেভাবে বললাম সেভাবে স্টাডি করো আর বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়ে যাও, এতটুকুই যথেষ্ট। আর কোনো ধরনের কোনো ঝামেলা ইনশাল্লাহ করতে হবে না। তাহলে বহু নির্বাচনী নিয়ে টেনশন নাই। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি পড়বে সেটা তো অলরেডি বলেই দিলাম। ক খ এর জন্য আমাদের সৃজনশীলের কি কি পড়বে সেটাও অলরেডি আমি বলে দিয়েছি, প্লাস দিয়ে দিয়েছি। তাহলে গ ঘ এর জন্য তো অধ্যায় ভিত্তিক আমি বলেই দিলাম যে এই প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন তুমি ফলো করে যাবে। সবচেয়ে ভালো হবে কোনো শিক্ষার্থী যদি এই প্যাটার্নটা ফলো করে যায়, অথবা এই প্যাটার্নটা, এই দুইটা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন ফলো করে যায়, সবচেয়ে তার জন্য বেটার হবে। কারণ কি এখান থেকে 6টা প্রশ্ন কমন আসার সম্ভাবনাও আছে। তার ভিতর থেকে যে 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করতে পারবে। মিনিমাম 5টা যে কমন আসবে এতটুকু আমি নিশ্চিত। আমার মনে হয় না যে এই ইতিহাস নিয়ে কারো পরীক্ষার হলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে। ইনশাআল্লাহ ইতিহাসে তুমি একটা A+ প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং A+টাও কনফার্ম করতে পারবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ তুই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।